রাজনীতি বনাম প্রেমনীতি, মাহরিন তৃণ, পর্ব ৩। সন্ধ্যা 6:30। কলিং বেল বেজে উঠে সুখ নিবাসের। আগাম প্রস্তুত হয়ে থাকা নাজনীন বেগম এবং তার বড় ছেলের বৌতিথি সবকিছু আরেক ঝলক পরক করে নেয় দ্রুত চোখে। অতিথি অ্যাপায়নের জন্য সবকিছু তৈরি, ছিমছাম পরিপাটি। অতপর দরজা খোলার জন্য এগিয়ে যান বাড়ির কর্ত্রী মহোদয়া নিজেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুসসালাম। কেমন আছেন আপা? ভালো। তোমরা কেমন আছো সবাই? আমরাও ভালো আছি, আর খুব যেন ভালো থাকতে পারি সেই ব্যবস্থা করতেই এলাম আজ। পাকা কথা কিন্তু না সেরে আজকে উঠছি না এই বাসা থেকে। রাজ্জাক সাহেব কথাটা হাসতে হাসতে বললেও সেটা যে সে সত্যিকার অর্থেই বুঝিয়েছেন এটা মিসেস নাজনীন বেশ বুঝতে পারেন। চোয়ালে মৃদুমন্দ হাসি ঝুলিয়ে বলেন, আচ্ছা, আগে ভিতরে এসো তো তোমরা। রাজ্জাক সাহেব মিসেস নীলা এবং তাদের একমাত্র কন্যা অন্বেষাকে সাদরে আমন্ত্রণ জানান বউ শাশুড়ি মিলে। সোফায় বসতে বসতে চারদিকটা নজর বুলিয়ে মিসেস নীলা জিজ্ঞেস করেন, বাসার সবাই কোথায়? কাউকে দেখছি না কেন? তোমার দুলাভাই একটু কাজের মাঝে আছে, এসে যাবে। বৌমা সরফরাজকে ডাকো। জি মা। আন্টি সান্নিধ্য কোথায়? তিথি লতাকে ইশারায় কিচেন হতে ডেকে উপরে পাঠায় সবাইকে ডেকে আনতে। শাড়ির আঁচল টেনে অন্বেষার কাছাকাছি এসে দাঁড়িয়ে হাসি মুখে বলে, দেখুন মা, আপনার হবু ছোটবৌমা এখনই আমার দেবরটাকে চোখে হারাচ্ছে। তার চোখ দুটো খুঁজে চলেছে সান্নিধ্য কোথায়। চিন্তা করবেন না ম্যাডাম, এসে যাবে এক্ষুনি সে। তিথির কথায় অন্বেষা লজ্জা পায় কি না বোঝা দেয়। তবে মিসেস নীলা তার হয়ে প্রফুল্ল কণ্ঠে জবাব দেয়, শুধু কি চোখে হারায় আমার মেয়ে তিথি? এমন একটা দিন নেই যে সে সান্নিধ্যের কথা বলে না। তাকে তো আমাদের জনের বুঝো দিতে দিতে টায়ার্ড হয়ে যেতে হয়। জানি না এমন নির্মমতা আর কতদিন সহ্য করতে হবে। নির্মমতা বলছো কেন নীলা? আমরাও তো চাই তোমার মেয়ে আমাদের ঘরে বউ হয়ে আসুক। এভাবে আর কতদিন আশা দিয়ে রাখবেন আপা? একটা বছর তো চলেই গেল এই বলে বলে। আমার মেয়েটাকে আপনারা সবাই অপেক্ষায় চাতক পাখি করে রেখেছেন। তিথি শাশুড়ি মায়ের হয়ে জোরপূর্বক মুখে হাসি টেনে বলে, মামিমা আসলে সম্পূর্ণ বিষয়টা সান্নিধ্যকে ঘিরে। আমরা সবাই ওকে সবসময় বুঝাই এই নিয়ে, কিন্তু ছেলে তার রাজনীতির জগতে এতটাই ব্যস্ত থাকে যে এসব কথা তার অনুধাবন করার সময়টুকু হয় না। তাই বলে কি এভাবেই চলবে? মোটেও না। অন্বেষার সঙ্গে সান্নিধ্যের বিয়েটা হবেই। ড্রয়িং রুমে চলমান গল্প গুজবের মাঝে আগমন ঘটে শাহজাহান সাহেব এবং তার বড় পুত্র ও কন্যার। সবার সঙ্গে মিষ্টিমুখে কুশলাদি বিনিময় শেষে আলাপচারিতায় ব্যস্ত হয়ে উঠে একে অপরে। তিথি লতাকে সাথে নিয়ে তাদেরকে সার্ভ করে নানারকম নাস্তা। একটু টেস্ট করে দেখো, ভালো লাগবে। সরি ভাবি, আমি ডায়েটের দিকে খুবই কনসার্ন। মিষ্টি এভয়েড করি চলি। আরে মেয়ে, একটু খেলে কিছুই হবে না। তোমাদের এই বয়সটাই তো খাওয়া দাওয়া করার। আসলেই আমি খেতে চাই না। আমার মেয়ে বডি ফিটনেস ঠিক রাখতে কত কি করে তিথি জানো? নিয়ম করে জিমে যায়, পার্লার তো তার প্রত্যেক সপ্তাহে কনফার্ম। এমনি কি এত সুন্দরী বলো? তিথি অন্বেষার না বার্তায় আর দ্বিরুক্তি করে না। টপতনি শ্বাস ছেড়ে তাকাতেই চোখ পড়ে সানজির দিকে। সানজি তাকে চোখ টিপ মেরে মুখে হাত দিয়ে নিভৃতে হাসে। আচ্ছা, সান্নিধ্য এখনো আসছে না? 7টা বেজে গেল। সরফরাজের বাবা ওকে ফোন করুন তো একটু। সরফরাজ কল করো। সরফরাজ বাবার নির্দেশে ফোন করে সান্নিধ্যকে। দুবার কল কেটে গিয়ে 3বার ফোন করতেই অপর পাশ হতে ভারী পুরুষালী গলার স্বর ভেসে আসে। 5 মিনিট। ওকে। ঘড়ির কাঁটায় 5 মিনিটের জায়গায় পাক্কা 15 কি 20 মিনিট বয়ে যায়। অতপর সুখনিবাসে আগমন ঘটে এমপি সাহেবের। ব্যস্ততায় প্রবেশ করে সে ড্রয়িং রুমে। ক্লান্তমুখে ঘামের রেশ মৃদুমন্দ। পাঞ্জাবির হাতা গুটিয়ে রেখেছে কনুই অবধি। পেশিবহুল হাতের শিরাগুলো তাতেই ফুটে উঠেছে স্পষ্টভাবে।
অন্বেষা লাজলজ্জার মাথা খেয়ে পলকহীন চোখে তাকিয়ে দেখতে থাকে সান্নিধ্যকে। একদম পরিপক্ক নেতা হয়ে উঠেছে 2টা বছরের মাঝেই। আকর্ষণীয় বলিষ্ঠ দেহের পুরুষকে সে চোখে হারায় বারে বারে। কি অবস্থা সান্নিধ্য? এমপি হয়ে তো তোমার দেখাই পাওয়া যায় না আর। সরকার কাজ না করলে বসিয়ে বসিয়ে খাওয়ায় না আঙ্কেল। খাটো খাটো। এমপি হয়ে জনগণের জন্য না খাটলে পরবর্তী নির্বাচনে সিট ধরে রাখা কঠিন হয়ে যাবে। সিট ধরে রাখার জন্য আমি কাজ করি না। জনগণের যেটা প্রাপ্য আমার যেটুকু কাজ তার মধ্যেই সীমাবদ্ধ থাকি। মুখের উপর সপাটে উত্তরে রাজ্জাক সাহেব কিছুটা নারাজ হন সান্নিধ্যের উপরে, কিন্তু চুপচাপ সেটা সে অগ্রাহ্য করে যাওয়ার চেষ্টা করেন। খেজুরে আলাপ ছেড়ে মূল কথায় যাওয়ার জন্য তৎপর হয়ে উঠেন তিনি। গলা ঝেড়ে পরিষ্কার কণ্ঠে বলেন, আপা দুলাভাই অনেক তো কথা হলো, এবার আমরা আসল কথায় আসি। হ্যাঁ, শুরু করা যাক। দেখতে দেখতে এসব কথাবার্তার 1 বছর হয়ে গেল। নতুন করে আর যেন সময় বাড়াতে না হয় সেজন্য আমরা একটা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছি। সান্নিধ্যের কর্মজগতে ব্যস্ততার কথা ভেবে আমরা একটা সময় বের করে ওদের 4 হাত একসঙ্গে মিলিয়ে দিতে চাই। দরকার হলে প্রথমে ছোট পরিসরে আকদ করা হবে, পরবর্তীতে সময় হাতে নিয়ে বড় করে আয়োজন করব। আপনারা কি বলেন দুলাভাই? শাহজাহান সাহেব এক পলক ছেলের দিকে তাকিয়ে বলেন, না, আমাদের কোনো সমস্যা নেই। সান্নিধ্য, তোমার কি কোনো সমস্যা বা এই নিয়ে কোনো কথা আছে? সান্নিধ্য পায়ের উপর পা তুলে চায়ের কাপ টেনে নেয়। আয়েশি ভঙ্গিতে চা খেতে খেতে গম্ভীর কণ্ঠে বলে, আমার সমস্যা পুরোটাই। পুরোটাই মানে? পুরোটাই বলতে এই বিয়েটা নিয়েই আমার সমস্যা। নাজনীন বেগম ছেলের দায়সারা উত্তরে মুখরেখা শক্ত করেন। কঠিন গলায় উপস্থিত সবার সামনে বলেন, বিয়ে নিয়ে সমস্যার কি আছে? তোমার সুবিধা অনুযায়ী তো করা হচ্ছে। এত এক্সকিউজ দেখাও কেন সবসময়? হ্যাঁ, এক্সকিউজ নয়, যা সত্য সেটাই বলছি। আমরা বুঝতে পারছি না সান্নিধ্যের কথা। বিয়ে নিয়ে সমস্যা মানে? তুমি কি অন্বেষাকে বিয়ে করতে রাজি নও সান্নিধ্য? সান্নিধ্য চায়ের কাপ টেবিলে রেখে শান্ত কণ্ঠ এনে বলে, না। উপস্থিত সবার মুখরেখা বিবর্ণ হয়ে উঠে এক জবাবেই। এভাবে প্রত্যাখ্যান শব্দটা রাজ্জাক সাহেব মিসেস নীলা অন্বেষা কেউই সহজভাবে নিতে পারে না। ঘনিয়ে আসা মেঘের মতো কালো মুখ করে অবাকণ্ঠে বলে, আপা আপনার ছেলে এগুলো কি বলছে? সান্নিধ্য কথা ঠিক করে বলো। এখন না করছো মানে? খেলা পেয়েছ? যখন যা খুশি তাই? আমার হ্যাঁ কবে ছিল? আমি কি কখনো বলেছি অন্বেষাকে আমি বিয়ে করব? বরং তোমরাই তো একে অপরে জোরাজুরি করতে এই নিয়ে। পরিস্থিতি ক্রমশ খারাপ দিকে অগ্রসর হতে থাকে। সবার অভিব্যক্তি থমথমে। উপস্থিত 2 জন ব্যক্তি ছাড়া কারোই যেন সান্নিধ্যের কথা বোধগম্য হচ্ছে না। ঠিক এই রুদ্ধধার পরিবেশে হাতে চিকেন ফ্রাই নিয়ে খেতে খেতে সোফার এক কোণায় সান্নিধ্যের পাশে এসে বসে তাসিন। ইও পানি। সানি তোমাকে বিয়ে করবে না তাই কি হয়েছে? কেদো না, আমি তোমাকে বিয়ে করব। তাসিন। মামনি, আমি বিয়ে করব। বাবা এদিকে আয়। সরফরাজ উত্তপ্ত মুহূর্তে ছেলের তারছেড়া কথায় অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যায়। ছেলেটা একদম চাচার মতো হয়েছে। মুখ দিয়ে যা বের হয় সবাইকে একদম বিভ্রান্ত করে তোলে। সাব্বাস ব্যাটা, তাহলে তো পাত্র রেডি। আমি উঠি। যাও যাও, আমিই বিয়ে করব। তাহলে আর স্কুলে যেতে হবে না? মিসও আসবে না? কিসের স্কুল? আমি তোকে সারা জীবন বসিয়ে খাওয়াবো। তুই শুধু এই বিয়েটা কর চাচ্চু। বাবা, দাদুভাই, আমাকে এক্ষুনি বিয়ে দাও। আমি আর স্কুলে যাব না, আর পড়াশোনা করব না। তাসিনের কাদো কাদো কণ্ঠের আবদার শুনে সানজি শব্দ করে হেসে উঠে সবার মাঝে। উপস্থিত সবাই তার দিকে রুষ্ট চোখে তাকালে সাথে সাথে মুখে আঙুল দিয়ে বলে, সরি। হুট করে বের হয়ে গেছে। বৌমা, ওকে ঘরে নিয়ে যাও। তিথি স্বামীর পানে রাগান্বিত দৃষ্টিতে তাকায়।
ছেলের দুষ্টুমিতে তার মান সম্মানের একদম দফারফা। অন্যদিকে বউয়ের চোখ রাঙানিতে সরফরাজ হতাশার নিঃশ্বাস ছাড়ে। ছেলেকে অনেক চেষ্টাতেও টেনে কাছে আনতে পারে না। অবশেষে উপায়ন্তর না পেয়ে সানজি গিয়ে উঠে সান্নিধ্যের পাশ হতে টানতে থাকে তাকে। আমি বিয়ে করব মনি। আমি যাব না। বিড়াল প্যান্ট পরে কেউ বিয়ে করে পচা? চল তোকে সাজিয়ে আনি। মাথায় টোপর দিতে হবে না? চাচ্চুর মতো পাঞ্জাবি পরতে হবে তো। চাচ্চু তোমার পাঞ্জাবি খুলে দাও। হুশ, চাচ্চুর পাঞ্জাবি ভূতের ড্রেস হবে তোর গায়ে। সানজি টেনেটুনে উপরে নিয়ে যায় তাসিনকে। তাসিন এক হাতে লেগ পিস ধরে অপর হাতে সিঁড়ির হ্যান্ডেল টেনে ধরে নিজেকে আটকানোর চেষ্টা করতে থাকে প্রাণপণে। পিছু ঘুরে অসহায় চোখে তাকিয়ে বলে, ইয়ো সানি, পানিকে ধরে রাখো, আমি এক্ষুনি আসছি। শুধু পাঞ্জাবি পরে আয়, তাই হবে। বিড়াল প্যান্টের সাথে পাঞ্জাবি পারফেক্ট কম্বিনেশন বিয়ে করার জন্য। সান্নিধ্য দয়া করে এসব সার্কাস বন্ধ করবে? সান্নিধ্য কিঞ্চিত হাসি চাপায়। পকেট হতে ফোন বের করতে করতে বলে, আমি আমার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। আশা করি বুঝতে অসুবিধা নেই কারো। এমন প্রত্যাখ্যান করে দেওয়ার কারণটা কি জানতে পারি? কারণটা পার্সোনাল, ভেরি পার্সোনাল। এই মুহূর্তে বলতে পারছি না। তুমি কি অন্য কাউকে পছন্দ করো? সেটা আপনি জেনে কি করবেন আঙ্কেল? বলতে সমস্যা কি? বহুত সমস্যা। ওকে, আমার কথা শেষ। অল ক্লিয়ার। উঠি তাহলে? আমাদের কথা এখনো শেষ হয়নি। সান্নিধ্য বসা ছেড়ে উঠে গিয়ে আবার বসে পড়ে হাতে থাকা ঘড়ির দিকে এক পলক নজর বুলিয়ে বলে, শেষ করো কুইক। মিসেস নাজনীনের দেহ স্ফুলিঙ্গের ন্যায় জ্বলতে থাকে। শাহজাহান সাহেব স্ত্রীর অগ্নিমূর্তি দেখে ভারী গলায় বলেন, পাগলামি করো না সান্নিধ্য। অন্বেষার কথাটা একবার ভাবো। বাবা ঠিক বলেছেন। জানো মেয়েটা তোমাকে কতটা পছন্দ করে? তুমি আসতে লেট করছিলে জন্য বারবার তোমার কথা জিজ্ঞেস করছিল। এমন মেয়ে এই যুগে আর একটা পাবে না সান্নিধ্য। সময় থাকতে অবহেলা করো না বলে দিলাম। মাথা হতে ভূত নামিয়ে ফেলো। অন্বেষা ভীষণ কেয়ারিং একটা মেয়ে। সব সময় সে তোমার জন্য পাগল হয়ে থাকে। এভাবে কষ্ট দিও না। সান্নিধ্য এক নজর অন্বেষার দিকে তাকায়। বিমূর্ত ভঙ্গিতে যে কিনা ঠাই হয়ে বসে আছে সবার সামনে। অন্বেষা। সান্নিধ্যের ডাক অন্বেষার শ্রবণে পৌঁছায়। ভারী মুখখানা তুলে তাকায় এমপি সাহেবের দিকে। তিথি শাশুড়ি মায়ের হাত ধরে আশ্বস্ত চোখে তাকায়। হয়তো ছেলের মন গলেছে অবশেষে প্রশংসাসূচক বাক্য শুনে। সবাই অধীর আগ্রহী হয়ে উঠে সান্নিধ্যের কথা শুনতে। সান্নিধ্য ফোনখানা বন্ধ করে পকেট রেখে স্থবির হয়ে বলে, আজ থেকে তুমি আমার স্বঘোষিত ছোট বোন। আর বোন হয়ে ভাইয়ের জন্য এই কেয়ারিংটা ধরে রাখবে সবসময়, কেমন? সবাইকে কয়েকশো ভোল্টেজের শক খাইয়ে সান্নিধ্য নির্বিকারচিত্তে উঠে যায়। যেতে যেতে গুনগুন করে ঠোঁট নেড়ে গাইতে থাকে বকুল ফুল, বকুল ফুল, সোনা দিয়া হাত মাথা কেন বান্ধাইলি। পরের লাইন আর মনে করতে পারে না সে। সেকেন্ড ভাবনা শেষে নিজমনে বলে উঠে, আবার ভুলে গেছি, অতিদ্রুত মুখস্থ করতে হবে। বিমর্ষ রীতিতে চলতে থাকে রাতের খাওয়া দাওয়া। যে সাড়ম্বরে রান্নাবান্না অতিথি আপ্যায়নের ব্যবস্থা করেছিল মিসেস নাজনীন সবকিছু যেন পণ্ড হয়ে গিয়েছে সন্ধ্যালগ্ন হতে। অবশ্য গিয়েছে বললে ভুল হবে, নিজ হাতে সব নষ্ট করেছে তার ছোট পুত্র। মনের ভিতরে ছেলের প্রতি তার অসন্তুষ্টতা কাজ করে। এর কঠিন জবাবদিহিতা নিবেশে। শুধু অতিথিগণ বিদায় হয়ে নিক একবার। হয়েছে, আর দিতে হবে না। খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। তবুও বড় আপাকে তো আর অসম্মান করতে পারি না। জোর করে হলেও দানা মুখে দিতে হচ্ছে। আমি সত্যি ভাবতে পারছি না সান্নিধ্য এভাবে না করে দিবে। ওর কি একটুও রিগ্রেট ফিল হচ্ছে না? আমি ভীষণ আপসেট ওর বিহেভিয়ারে। নাজনীন বেগম মিসেস নীলার পাতে আচারি বেগুন তুলে দিতে দিতে বলেন, তোমরা এসব বিষয়ে ভেবো না।
যা ভাবার যা করার আমি করব। অন্বেষাকে পুত্রবধূ করলেই তো হলো, তাই না? কিন্তু কিভাবে আপা? সান্নিধ্য তো। ওকে রাজি করানোর দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও। এই ছেলে কাজে পাগল হয়ে গিয়ে উল্টোপাল্টা বকছে। অন্বেষা নাজনীন বেগমের জোরালো কণ্ঠে আশ্বস্ত বাণী শুনে নিজেকে দমায়। নরম গলায় বলে, বিলিভ মি আন্টি, আমি সান্নিধ্যকে সত্যি ভালোবাসি। ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। ইও পানি, তোমাকে আমি বিয়ে করব, সানি নয়। মাথায় একটা গোলাকার টুপি, পরনে ঘিয়ে রঙের পাঞ্জাবি, সঙ্গে বিড়াল প্যান্ট। বর সাহেব একদম রেডি। শব্দ করে হেঁটে এসে শাহজাহান সাহেবের কাছে দাঁড়ায় সে। পোকা খাওয়া দাঁতগুলো উন্মুক্ত করে বলে, দাদুভাই আমাকে বিয়ে করিয়ে দাও এখনই। দিব, খাওয়াটা শেষ করি। আচ্ছা, মুশকিল তো। তাসিন, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো এবার। ভয় পাও না তাই না? লাঠি আনব? মামনি চাচ্চু আমাকে বিয়ে করতে বলেছে। আমি বুঝি না এই বান্দাকে আবার ছাড়ল কেন। আমার হয়েছে দুঃখ। বাবা কোথায় তোমার? চাচ্চু ফু, মনি আর বাবা আমাকে নিচে পাঠিয়ে দিয়ে ঘরে আটকিয়ে দিয়েছে। বলেছে যাও তাসিন কবুল বলে এসো। এই চুপ, মুখ সেলাই করে দিব একদম। এসো বলছি। তিথি হাতে থাকা কাচের বোলটা শব্দ করে ডাইনিংয়ে রাখে। বিচ্ছুটাকে ধরতে পা বাড়াতেই বিচ্ছুটা সঙ্গে সঙ্গে টেবিলের নিচে গিয়ে আত্মগোপন করে বসে। বের হও বলছি তাসিন। একবার যদি ধরতে পাই তোমাকে স্কুলে একদম রেখে আসব। আর কখনো বাসায় আনব না। মামনি, তুমি এমন করছো কেন? আমাকে একটু বিয়ে করতে দাও না। তুমি বাবা না বিয়ে করেছ। আমি কি কিছু বলেছি? শাহজাহান সাহেব পানি খেতে গিয়ে বিষম খেয়ে ওঠেন। রাজ্জাক সাহেব খুশখুশিয়ে কেসে ওঠেন। মিসেস নীলা খাবার ছেড়ে দীর্ঘ শ্বাস ফেলে বলেন, বাচ্চাটা দেখি ভারী দুষ্টু। একদম সান্নিধ্যর মতো হয়েছে। তা তো নিজের চোখেই প্রমাণ পাচ্ছি। তিথি হাজারো ডাকে চেষ্টায় কোনোভাবেই নতুন জামাইকে বের করতে পারে না টেবিলের নিচ হতে। রাগে দুঃখে তার কান দিয়ে গরম ধোঁয়া বের হতে থাকে। আজ একবার হাতের মুঠোয় পাক বাপ ছেলেকে একদম গরম তেলে মোচমোচিয়ে ভেজে ছাড়বে সে। এত কঠিনভাবে পিছলে গেলি কিভাবে? জানি না, তবে মেয়েটাকে দেখলেই আমার অস্থির লাগে। কেমন অস্থির সেটাও বুঝাতে পারবো না। আমার ওকে ভীষণ ভালো লেগেছে ভাই, ভীষণ। আই উইল ম্যারি হার। সরফরাজ দু হাত ভাঁজ করে থুতনির নিচে রেখে সানজির দিকে তাকায়। সানজি হাত হতে চায়ের কাপ রেখে চোখ পাকিয়ে তাকিয়ে বলে, আস্তে এমপি সাহেব আস্তে। এখানেই দয়া করে ব্রেক কষুন। বিয়ে অবধি না হয় একটু ধীরে সুস্থে যান। কেন? কেন আবার? তোমার বকুল ফুল অজান্তা প্রেমিকা কি তোমাকে চিনে না? তুমি যে তার প্রতি মিষ্টির শিরার মতো গলে গলে পড়ছ সে জানে না? তাহলে কোন্মুখে বলো তাকে বিবাহ করিতে চাও? সান্নিধ্য সোফায় হেলান দিয়ে পায়ের উপর পাতুলে শুয়ে পড়ে উপর পানে চেয়ে উদাস গলায় বলে, আমার প্ল্যান করা শেষ। কি প্ল্যান করেছিস তুই? কালকে ডিরেক্ট বিয়ের প্রপোজাল দিব। ওহ মাই গড, এ কি সর্বনেশে কথা কও এমপি সাহেব? সান্নিধ্য ভ্রু কুচকে তাকায় সানজির দিকে। ভারী স্বর ভেদ করে বলে, এতে এত অবাক হওয়ার কি আছে? ওর কথা বাদ দে। তোকে যে মেয়ে চেনে না জানে না সে কেন তোকে বিয়ে করবে? বিয়ের প্রপোজাল দিবি আর ও তোকে অ্যাকসেপ্ট করে নিবে ভাবলি কি করে? আমারও একই কথা। মাথার ব্রেইন কি কার্যালয়ে ফাইলের মধ্যে রেখে এসেছিস ভাইয়া? এসব কি প্ল্যান? ছি, হাতে আমার ৯৯টা কাজ। প্রেম করার সময় কোথায়? আর প্রেম করতে গেলে অনেক ইফোর্ট দিতে হয়। আমার সময় থাকলে তো ইফোর্ট দিব। এর চেয়ে ডিরেক্ট বিয়ের প্রপোজাল দিব। যদি রাজি না হয়, রাজি করাবো। জোর করবি? আমার মতো ভালো ছেলে পাবে একটা? ওর ভালোর জন্য হলেও আমাকে একটু জোর করতে হবে। সানজি বড় ভাইয়ের দিকে তাকিয়ে মাথা নাড়ায়।
নির্লিপ্ত স্বরে বলে, ঠিকই আছে, এমপি সাহেবের প্ল্যান বলে কথা। তার উপরে যজ্ঞপাত্র, এভাবে হাতছাড়া করা যায় নাকি? শেহরিনের উচিত এক বাক্যে রাজি হয়ে যাওয়া। শেহরিন সান্নিধ্য নামেও মিল। সানজি ঘড়ি দেখে তাদের এই রুদ্ধ মিটিং এর সমাপ্তি টানে। বসা ছেড়ে উঠে এক হাতে চায়ের কাপটা নিয়ে অপর হাত সান্নিধ্যের দিকে পেতে দেয়। কি পারিশ্রমিক চাই? সান্নিধ্য কপাল কুঁচকে তাকায়। তীক্ষ্ণ স্বরে বলে, কি পরিশ্রম করেছিস তুই? শেহরিন নামটা যে দিন রাত মিলে জপে যাচ্ছিস কার দৌলতে? মানে? এমপি সাহেব মানে ছাড়ুন। ক্যাশ অন পকেট ডেলিভারি করুন, নয়তো আর কোনো হেল্প সানজি থেকে পাবেন না। তুই মেয়ে না ডাকাত? বেশি কথা সানজি পছন্দ করে না। সান্নিধ্যর সরু চোখ তাকানোর দৃষ্টিকে উপেক্ষা করে সানজি। তার পাতানো হাতের দিকে তাকিয়ে সান্নিধ্য করুণ নিঃশ্বাস ছাড়ে। ভাই বাবাকে বলে এটাকে বিদায় কর তাড়াতাড়ি বাসা থেকে। আমার ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে যাবে, তাছাড়া বউ নিয়ে খাবো কি? ছি, এমপি সাহেব এতটাও গরিব নন আপনি। ওয়ালেট থেকে জাস্ট একটা নোট নিবি। সানজি আশেপাশে তাকিয়ে বেডের উপরে রাখা ওয়ালেট হতে একটা 1000 টাকা বের করে নেয়। অতঃপর এসে দাঁড়ায় বড় ভাইয়ের কাছে। সরাসরি হাত পাতে তার পানে। আমি কি করেছি? তুমিও কাজ করিয়েছ ভাইয়া। মানে? আমার তো কোনো শেহরিন নেই। শেহরিন না থাকলেও বেবি মানকি তো আছে। তখন ড্রয়িং রুম হতে টেনে টেনে যে বের করলাম, এটার পারিশ্রমিক দাও। তুমিও পারোনি, ভাবিও পারেনি। সরফরাজ অবাক দৃষ্টিতে সান্নিধ্যের দিকে তাকায়। সান্নিধ্য চোখ বন্ধ করে হাতখানা চোখের উপর রেখে ধীর কণ্ঠে বলে, ওকে ডাস্টবিন থেকে তুলে আনাই ভুল হয়েছে। সাংঘাতিক ব্যাপার স্যাপার তো। ভাইয়া তাড়াতাড়ি দাও, আমার সময় নষ্ট করো না। উপায়ন্তর পায় না সরফরাজ। সান্নিধ্যের মতো সে নিজেও গ্যারাকলে ফেসে যায়। পকেট হতে ওয়ালেট বের করে সেও একটা 1000 টাকার নোট গুছিয়ে দিয়ে বলে, আপনার পরিশ্রম দেখে খুবই কষ্ট পেয়েছি। এই নিন টাকা দুটো, ভালো মন্দ খেয়ে শক্তি বাড়ান। ধন্যবাদ ধন্যবাদ। বুঝতে পেরেছেন। সানজি দুই ভাইয়ের হতে টাকা উসুল করে রুম হতে বের হয়ে যায়। সরফরাজ বোনের যাওয়া পানে তাকিয়ে মৃদু হাসে। আদরের বোন তাদের। পাগলামি, অত্যাচার, আবদার নির্বিচারে হজম করা তাদের দুই ভাইয়ের কাজ। কি ভাবছিস? কিছু না। বেকনিতে আয়। আছে? হু, যা আসছি। সরফরাজ উঠে স্লাইড ডোর টেনে বেকনিতে চলে যায়। সান্নিধ্য কিক্ষণ চুপ করে চোখ বন্ধ করে শুয়ে থাকে। অতঃপর উঠে সেন্টার টেবিল হতে ফোনটা নিয়ে চলে যায় বেকনিতে। কালো রঙের টি শার্টটা হালকা টেনে বেকনিতে থাকা ইজি চেয়ারে বসে পড়ে। সরফরাজ লাইটারের আলোতে সিগারেট ধরিয়ে সান্নিধ্যকে দেয়। জ্বলন্ত বেনসনে হালকা হাওয়ায় ছাইবর্ণের ধোঁয়া উড়ে যায়। দুই ভাই কিছুক্ষণ স্তব্ধ রাতে নীরবতার মাঝে কাটায়। সরফরাজ আবছা আলোতে সান্নিধ্যর দিকে তাকিয়ে বলে, নিজের রাগ কন্ট্রোলে আনার ট্রাই কর সান্নিধ্য। এতগুলো মার্ডার কেস অলরেডি তোর ঝুলিতে উঠে গিয়েছে, আর কত? আমার পায়ে যে পা লাগাবে তাকেই আমি শেষ করে দিব। শাহমাদকে টার্গেটে রেখেছি। ওর জাস্ট হা করার অপেক্ষায়। একদম ইনকাউন্টার। কি দরকার? সান্নিধ্য ধোয়া ছেড়ে বেতের মোড়ার উপর পা তুলে বসে শান্ত কণ্ঠে বলে, এসব আবর্জনাকে বাঁচিয়ে রাখা মানে আমার পথের কাটা বিছানো। আমি সাধু বা সহৃদয়বান কোনো মানুষ নয় যে মায়া দয়া দেখিয়ে ছেড়ে দিব। ওসব সান্নিধ্য শাহজাদ খান দ্বারা হবে না। ওকে আমি শেষ করব মানে করবই। ওসি সাহেব ফোন করেছিল আজকে। কথাবার্তায় বুঝা গেল তোর প্রতি বেশ অসন্তুষ্ট। হারামির বাচ্চাকে বল আমার সামনে আসতে। মুরাদের থেকে লাখ টাকা পকেটে ভরে আমার ছেলেদের নামে মামলা দিয়েছে। আমি বলেছি তোর থেকে দূরে থাকতে। বাট এভাবে ডিরেক্ট মার্ডারে নিজেকে জোড়াস না। আর সান্নিধ্য 6-7টা করেও তোর কেন তৃষ্ণা মেটে না? বাবা যদি একবার জানে তুলকালাম বাজিয়ে দিবে। সান্নিধ্য স্মিত হাসে। অদূর পানে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলে, পিস্তল হাতে নিলেই শরীরে একটা তেজ আসে।
নেশার মতো কাজ করে। মনে হয় শুয়োরের বাচ্চাগুলোকে একেবারে মাটিতে মিশিয়ে দেই। এই মেজাজ নিয়ে বিয়ে করবি, সংসার করবি? টিকবে তো? আমি নিজেকে এত কুল রেখেই পারি না। তুই কি করবি? সান্নিধ্য সব সামলে নিতে পারবে ব্রো, চিন্তা নেই। বউ থাকবে হৃৎপিণ্ডে আর আমার পিছনে লাগা কুকুরেরা থাকবে পদতলে। কনফার্ম? এমপি পদটা আমার অনিশ্চিত, কিন্তু শেহরিন নিশ্চিত। সরফরাজ অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে দেখে তার ছোট ভাইকে। হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা তার আপনা আপনি নিঃশেষ হয়ে যেতে থাকে। খুন খারাপি মারামারি হাতে কি না শেষমেশ গোলাপ ফুল উঠেছে? কে সেই রমণী? কে এই অবাধ্য পুরুষকে একদম ঘায়েল করে দিয়েছে? সে কি জানে এই পুরুষ কোন ধরনের তারকাটা? সামলে নিতে পারবে কি? নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে? সান্নিধ্য বসা ছেড়ে উঠে হাত ঝেড়ে নেয়। বেকনিতে ছোট লাগোয়া বেসিনে মুখ ওয়াশ করে হালকা পানিতে চুল ভেজায়। গোলাকার আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে বলে, মনে হচ্ছে প্রেমিক পুরুষ হয়ে যাচ্ছি দিন দিন। তোর প্রেমে পড়ার কথা শুনলে কে বেশি অবাক হয়ে বলতে পারবি? আম্মা? না। ভাবি? না। বাবা? উহু। হুশ ব্যাটা কে তাহলে? সরফরাজ উঠে দাঁড়ায়। হাতে থাকা সিগারেটের শেষ অংশটুকু গ্রিলের ফাঁকে ফেলে দিয়ে সান্নিধ্যের পিঠ চাপড়ে বলে, তোর দুশ্মনেরা, যেগুলো এখনো পঙ্গু হাসপাতালে ভর্তি হয়ে আছে, বিশেষ করে মিজানুল বকশী। সান্নিধ্য ভ্রু বাঁকায়, সহজ গলায় বলে, ওরা শীর্ষ সন্ত্রাসী হয়ে বিয়ে করে বাচ্চা উৎপাদন করতে সক্ষম হলে আমি এমপি হয়ে কেন পারব না? ওরা রোমান্টিক হয় কিভাবে? আমি ভালো মানুষ হয়ে এক্ষেত্রে পিছিয়ে? মানা যায়। জোকস অব দ্য নাইট। সান্নিধ্য শাহজাদ খান ভালো। অবশ্যই, তবে সেটা শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে। পূর্ব আকাশে রঙিন আলো ফুটছে মৃদুমন্দ বাতাসে। মেঘের বাহুডোরে সূর্য লুকিয়ে হাসে মাথা উঁচু করে গাছের ফাঁকে ফাঁকে। চট্টগ্রামের সিআরবি রোড ধরে আজও শেহরিনের বিচরণ। কোমল কান্তা ডানহাতের আঙুলগুলো মুখের উপর ছড়িয়ে রেখে মিটিমিটি করে সূর্য দেখে আপনমনে। সদ্য ফোটা সোনালি এক চিলতে আলো তার মুখে উপচে পড়তেই হেসে উঠে খিলখিলিয়ে। কিছুটা সময় কাটায় সে নিভৃতে। প্রকৃতি অভয়ারণ্যেতে নিজের মতো সবুজ রং লাগিয়ে আবারও হাঁটা ধরে সেই চায়ের মামার দোকানে। সেদিনের চাটা তার কাছে ভীষণ মজা লেগেছিল। আজও তাই আরও একবার সেটার স্বাদ নিতে অগ্রসর হয় সেই পথে। স্যার, ম্যাম আসছেন, তুমি দূরে গিয়ে দাঁড়াও। ওকে স্যার। ওয়েট। সেলিম মামাকেও নিয়ে যাও সাথে। রিমন চলা পথে হাঁটা থামায়। কপালে হাত দিয়ে ঘুরে তাকায় স্যারের দিকে। হতাশার নিঃশ্বাস ফেলে করুণ গলায় বলে, স্যার, সেলিম মামারই এটা চায়ের দোকান। উনি গেলে চা বানিয়ে দিবে কে? সান্নিধ্য মুখে মাস্ক ঠিক করে নেয়। অতঃপর পকেট হতে ফোনটা বের করে সরল কণ্ঠে বলে, মিস্টেক। স্যার, আপনি কি নার্ভাস ফিল করছেন? হুশ কি বলো, আমি কেন নার্ভাস ফিল করব? প্রথম তাই একটু এলোমেলো হচ্ছে। না মানে আপনি যখন মার্ডার কেসগুলোতে সংযুক্ত থাকেন তখন আপনার মুখে বিন্দুমাত্র অনুতাপ কিংবা এরকম নার্ভানেস থাকে না, তাই আর কি। আমাকে এত গভীরভাবে বিশ্লেষণ করতে হবে না। তুমি আমার প্রেমিকা নও। যেতে পারো। জি স্যার। রিমন চলে যায়। সান্নিধ্য এক পলক পিছনে ঘাড় ঘুরিয়ে দেখে তার অজান্তা বকুল ফুলকে, যে কিনা ধীর পায়ে আনমনে হেঁটে আসছে তার অভিমুখে। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে উঠে এমপি সাহেবের। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে বসে পড়ে সে কাঠের বেঞ্চিতে। চা দোকানদার সেলিম মামাকে হাতের ইশারায় চায়ের অর্ডার দিয়ে মনোযোগ দেয় ফোনের দিকে। কিত মুহূর্তের মধ্যে শেহরিন এসে উপস্থিত হয় সেখানটায়। কিন্তু এসেই সর্বপ্রথম তার চোখ পড়ে অজানা সেই মাস্ক পরিহিত আগন্তুকের দিকে। কিঞ্চিত ভ্রু বেঁকে উঠে তার। চায়ের অর্ডার দিয়ে এসে আর চোখে নজর বুলিয়ে বুঝতে চেষ্টা করে সেদিনের সেই লোকটাই এটা নাকি। সেদিন তো কবিতা আবৃত্তি করা এমপি সাহেবের মতো লেগেছিল। আজকেও তার ব্যতিক্রম কিছু মনে হচ্ছে না।
দৈহিক গঠন অবায়ব তো তাই বলছে। মামা আজকে একটা বেঞ্চ কেন? মামা আর বাকি দুইয়া বেঞ্চর পা ভাঙ্গি গেছে। আইজয়ের লাই আরার লগে বইতাত্তুন কষ্ট গড়ি পা ভেঙে গেছে। কিভাবে মামা? 2 দিন আগে তো ঠিক ছিল। আমি জানি। ফোয়া দোকান খুলিবল্লাই আইসুম আর দেহি ভাঙ্গি পড়ি রইছে। শেহরিন ঠোঁট গোল করে শ্বাস ফেলে। উপায়ন্তর না পেয়ে আগন্তুক সাহেবের বসা বেঞ্চের এক পাশে বসে কিছু সময়ের চুপচাপ নজরদারিতে বুঝতে পারে সেদিনের সেইজনই আজকের জন। শুধুমাত্র পরিবর্তন হিসেবে রয়েছে পরিহিত কালো টি শার্টের বদলে আজকে রিয়াল মাদ্রিদের সাদা জার্সি আর ধূসর প্যান্ট। সেলিম মামা 2 কাপ চা নিয়ে আসে দুজনের জন্য। সান্নিধ্য নিজের চায়ের কাপটা নিয়ে পাশে রেখে দেয়। অপরদিকে শেহরিন তার চায়ের কাপটা হাতে নিয়ে অপেক্ষায় থাকে পাশে বসা মানুষটার মুখরেখা দেখার জন্য। মামা আজকে আপনার কাস্টমার নেই কেন? বুঝজির ফারুম মামা। আই যাই আর এইলা কি রে ওর ব্যাড লাক। শেহরিন পাশে বসা ব্যক্তিটির দিকে নজর ঠিক রেখে সেলিম মামার সাথে আলাপে মগ্ন হয়ে ওঠে। নানান ধরনের পারিপার্শ্বিক আলোচনায় ভীষণ ব্যস্ত জনে। আর এতেই এমপি সাহেব মনে মনে বিরক্ত হয়ে ওঠে। এত ধৈর্য তার নেই। তাকে উপেক্ষা করে এভাবে আলাপে মশগুল হওয়াটা মোটেও গ্রহণযোগ্য হচ্ছে না। এদিকে সময়ের মতো সময় ঠিকই পার হচ্ছে। কিছু সময় পার হতেই ফোন সুইচ অফ করে পকেটে ঢুকিয়ে নেয় সান্নিধ্য। নিজেকে প্রস্তুত করে শেহরিনের সঙ্গে কথা বলার জন্য। তবে নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেয় আগেই বিয়ের প্রপোজাল দিবে না বা নিজের পরিচয় উন্মুক্ত করবে না। কারণ যতটুকু বুঝেছে মেয়েটা রাজনীতি অপছন্দ করে। সেক্ষেত্রে একটু যাচাই বাছাই না করে নিলেই নয়। যদি ডিরেক্ট রিজেক্ট করে তো সমস্যা। আগে একটু রাজনীতির ভালো দিকগুলো বুঝাতে হবে। স্যার। সান্নিধ্যের মুখ খোলা মুহূর্তে রিমন তড়িৎ গতিতে ছুটে আসে। হাঁপানো কণ্ঠস্বর ভেদ করে বলে, স্যার আপনাকে একটু পরে যেতে হবে। ডিসি সাহেব ফোন করেছিলেন। অসময়ে অনুচিত কাজ। সান্নিধ্য হাতমুঠো পাকিয়ে চোখ বন্ধ করে নেয় সঙ্গে সঙ্গে। শেহরিন অবাক চোখে তাকিয়ে দেখে এমপি সাহেবের সেই অ্যাসিস্ট্যান্টকে যে কিনা তাকে খাবার দিয়েছিল মাঝ রাস্তায়। আরে আপনি? সরি ম্যাম আপনাদের মাঝে একটু ডিস্টার্ব করলাম। স্যারকে? আপনার পাশে ম্যাম। সান্নিধ্য মাথা নিচু করে চোখ বন্ধ করে নিজের ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিতে থাকে ক্রমশ। শেহরিন রিমনের থেকে চোখ ঘুরিয়ে দৃষ্টি স্থাপন করে পাশে বসা পুরুষটির দিকে। মাথা খানিকটা নিচ দিকে ঝুঁকিয়ে ঘাড় কাত করে সেও অবাক চাহনি নিক্ষেপ করে এমপি সাহেবের দিকে। সান্নিধ্য চোখ খুলে তাকায়। তার দিকে বিস্মিত চাহনি ফেলা রমণীকে দেখে গম্ভীর মুখে হৃদয় উঁচিয়ে বোঝায়, কি হয়েছে? শেহরিন মাথা নাড়িয়ে ঘাড় সোজা করে ঠিকঠাক হয়ে বসে। একটু আগে মস্তিষ্কে জমাট বাঁধানো সকল প্রশ্নের সমাধান মিলে তার ধীরে ধীরে। সান্নিধ্য মুখ হতে মাস্ক খুলে ফেলতেই সেদিকে একনজর তাকিয়ে সন্দেহমাখা কণ্ঠে বলে, আমার ধারণা পুরোপুরি ঠিক তাহলে। কবিতা আবৃত্তি করা এমপি সাহেব অবশেষে ধরা পড়েছে জনতার হাতে। সান্নিধ্য শেহরিনের কথায় বিশেষ আমলে না নিয়ে সরাসরি তাকায় রিমনের দিকে। ভারী গলা উন্মুক্ত করে বলে, 100 গজের মধ্যে যদি থাকো তাহলে। সরি স্যার এক্ষুনি চলে যাচ্ছি। তবে সময়টা একটু খেয়াল রাখবেন স্যার। ইমার্জেন্সি। আপনার ফোন বন্ধ তাই হুট করে। সান্নিধ্যের করা চাহনিতে রিমন কথা শেষ করতে পারে না। তার আগেই প্রস্থান নেয় সে তড়িঘড়ি করে। জনগণের এমপি সাহেব জনসাধারণের কাতারে বসে চা খায় লুকিয়ে লুকিয়ে। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার। মামা দেখুন আপনার কি ভাগ্য। স্বয়ং এমপি সাহেব এসেছেন চা খেতে আপনার দোকানে। আই তো বিশ্বাসী গড়ির ন পারির। ও আর খোদা। স্যার আর কিচ্ছু লাগিবনি? সান্নিধ্য সেলিমকে বারণ করে ব্যস্ত হতে। নিজ কাজে যেতে বলে দৃষ্টি মেলে শেহরিনের দিকে।
আমার হাতে যে সময় কম, আশা করি সেটা বুঝতে পেরেছ। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, চুপচাপ শুনবে। এক্সকিউজ মি, এমপি সাহেব। অপরিচিত মানুষকে তুমি করে বলছেন কিভাবে? তুমি আমার পরিচিত। কিভাবে? সেটা এখন জানতে হবে না, পরে জেনে নিও। শেহরিন কপাল কুচাকায় খানিকটা, জিজ্ঞাস্য দৃষ্টিতে তাকিয়ে বলে, কি কথা? দেখুন, আগেই বলে রাখছি, আমার বাসস্থান ঢাকায়। আমি পিওর ঢাকাইয়া, ঢাকার ভোটার, চট্টগ্রামের নয়। তাই দয়া করে বলবেন না আপনাকে ভোট দিতে। শেহরিনের কথায় না চাইতেও খানিকটা হেসে ফেলে সান্নিধ্য। এই মেয়ে এত কিছু রেখে সরাসরি ভোটের কাছে চলে গিয়েছে। যথাসম্ভব শান্ত কণ্ঠ বজায় রেখে সে বলে, ঢাকা থেকে যেন চট্টগ্রামের ভোটার হতে পারো, সেটার জন্যই এসেছি। আই মিন পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে। মানে খুব সিম্পল। মোটেও সিম্পল নয়, কমপ্লেক্স, কম্পাউন্ড দুটোই। তার মানে চট্টগ্রামে আপনার এলাকা এবং তার আশেপাশে যারা নতুন আসে তাদেরকে আপনি এভাবে জোরপূর্বক ভোটার বানান? যদি হ্যাঁ বলি তাহলে এক্ষেত্রে তুমিই প্রথম। সরি, আমার থেকে এক্সপেক্ট করে কোনো লাভ হবে না। আমি ভোটারও হব না, ভোটও দিব না আপনাকে, বাট আমার বিশেষ ভোটটা লাগবেই। পরবর্তী 5 বছরে আমার এমপি পদটা ধরে রাখার জন্য তুমি অবধারিত। নির্বাচন বাতিল হয়ে যাবে যদি তুমি ভোটার না হও। মাথা ঠিক আছে আপনার? সম্পূর্ণ ঠিক আছে। যাই হোক, ঘড়ির কাটার আগে আগে আমাকে দৌড়াতে হয় সব সময়, তাই সময় নষ্ট করতে পারছি না আর। সরাসরি মেইন কথায় যাওয়া উচিত। আমার তোমাকে ভালো লেগেছে। আই ওয়ান্ট টু ম্যারি ইউ। শেহরিন স্তব্ধ বনে চলে যায় সরাসরি প্রস্তাবে। গোল গোল চোখ করে তাকাতেই সান্নিধ্য ফের ধীর স্থির কণ্ঠে বলে, রিল্যাক্স, এক্সপ্লেইন করছি। আসলে প্রেম করার সময় নেই আমার হাতে, তাই সরাসরি বিয়ে করার প্রস্তাব দিলাম। প্রেম করে বিয়ে করা লং প্রসেস। টু বি অনেস্ট, আমার পেশেন্স লেভেল ভেরি লো। এত যে এক্সপ্লেইন করছেন, আপনি কি ভেবে নিয়েছেন আমি রাজি হয়ে যাব আপনার কথায়? 50-50। সরি, 50 নয়, মাইনাস ধরুন। মাইনাস খুব কম হয়ে যাচ্ছে, আরেকটু বাড়াও। মানে ভোট চাইতে চাইতে এমন চাওয়ার অভ্যাস তৈরি হয়ে গিয়েছে আপনার, তাই না? বিয়ে তো দূরে থাক, প্রেম। আল্লাহ, আপনার মাথা কি সত্যি ঠিক আছে? আমার কিন্তু সন্দেহ হচ্ছে। শেহরিন, নামও জেনে ফেলেছেন আমার? সব জানাই মোটামুটি শেষ। এজন্য সেদিন হাইওয়েতে হা করে তাকিয়েছিলেন, তাই না? ভালো লাগার মানুষের দিকে তাকানোটা স্বাভাবিক। শেহরিনের মেজাজ গরম হয়ে ওঠে। সান্নিধ্যের দিকে আঙুল উঁচিয়ে শক্ত গলায় বলে, বেশি হয়ে যাচ্ছে কিন্তু এবার। এমপি হয়ে মেয়েদের সাথে এমন ফ্লার্ট করেন, তাই না? অবশ্য যারা রাজনীতি করে তাদের সবদিকেই এমন ঝুট ঝামেলা থাকে। রাজনীতি ভালো জিনিস। রাজনৈতিক ব্যক্তিকে বিয়ে করলে তুমিও জনগণের সেবা করার সুযোগ পাবে, সঙ্গে অফুরন্ত স্বভাব তো আছেই। সব দিকেই লাভ। ভূতের মুখে রাম রাম। রাজনীতি যারা করে তারা হচ্ছে 1 নম্বরের ধান্দাবাজ। প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে ভোট আদায় করে, তারপরে সব ভুলে যায়। তোমার মনে হয় আমি ধান্দাবাজি করি? আমার মনে হয় ধান্দাবাজের জনক আপনি। বয়স মাত্র 30-32। জনক হই কিভাবে? উত্তরসূরি তাহলে। সান্নিধ্য উঠে দাঁড়ায়। শেহরিনের মুখোমুখি দাঁড়িয়ে শীতল চোখে তাকিয়ে বলে, এসব সাইডে রাখো। এগুলো নিয়ে পরেও ডিসকাস করা যাবে। একদিন সময় দিলাম তোমাকে, কালকে বিকেলে উত্তর চাই আমার। আমার উত্তর এখনই না। কি করতে হবে আমাকে? বকুল ফুল গানটা আর কয়টা দিনের মাঝেই মুখস্থ হয়ে যাবে। আসলে ব্যস্ততার কারণে মুখস্থ করার সময় পাচ্ছি না। শেহরিন পর্যায়ক্রমে বিস্মিত হতে থাকে। বসা ছেড়ে সেও একইভাবে উঠে দাঁড়ায় এমপি সাহেবের সামনে। ভ্রু যুগল বাকিয়ে শুধায়, বকুল ফুল গান পেলেন কিভাবে? জাদু করে।
আচ্ছা, কালকে দেখা হচ্ছে। আসি এখন। আপনি কি পাগল? সান্নিধ্য পকেট হতে ফোন বের করে রিমনের নাম্বার ডায়াল করতে করতে বলে, ছিলাম না। এর পিছনে তুমি দায়ী। আপনি আসলেই পাগল হয়ে গিয়েছেন। পাবনা যান দ্রুত। ওখানে গিয়ে চিকিৎসা নিন। গাড়ি ঘুরিয়ে নিয়ে আসো। সান্নিধ্য ফোনে কথা শেষ করে শেহরিনের চোখজোড়ায় চোখ রাখে। নিরেট কণ্ঠে বলে, আমার ট্রিটমেন্টের জন্য এক শেহরিনই যথেষ্ট। এক্ষেত্রে পাবনা যেতে হবে না। তুমি থাকলেই হবে। সময় নাও। তবে সেটা অবশ্যই কালকে কিভাবে হ্যাঁ বলবে সেটা ভাবার জন্য। জোর করছেন? এটা কিন্তু অন্যায়। জোর করলে এখনই কাজী অফিসে চলে যেতাম। আমি তো রেডি। শুধু তোমার জন্য শাড়ি কিনতে হতো। আপনি শান্ত হও। এখন আসি। কালকে দেখা হচ্ছে। বাই। সান্নিধ্য চলে যাওয়া পথে একটুখানির জন্য পা থামায়। সেলিম মামার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, ৬-৭টা বেঞ্চ হলে চলবে? চলবে। জি স্যার, জি স্যার। শেহরিন বিমূর্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে এমপি সাহেবের প্রস্থান দেখে মাথা তার প্রায় শূন্য। এই লোক এসব কি বলে গেল? বিয়ে ভোটার কালকের মধ্যে উত্তর? কি ধরনের প্রস্তাব এটা? আদৌ এরকম কিছু হয়? তোমার সঙ্গে আমার কয়শো বিঘা জমি নিয়ে বিরোধ? সরি স্যার, বুঝতে পারিনি আপনার কথা। মাথা খাটিয়ে ভাবো, ইজিলি বুঝতে পারবে। রিমন গাড়ি ড্রাইভ করতে করতে স্যারের দিকে এক পলক চায়। শুকনো গলায় ঢোক গিলে থতমত দৃষ্টিতে তাকিয়ে বলে, স্যার সত্যি বলছি, ইমার্জেন্সি ছিল। ডিসি সাহেব যেভাবে বললেন মনে হলো এখনই উড়ে গেলে ভালো হতো। তোমার টাইমিং সেন্স বরাবরই খারাপ রিমন। প্রোগ্রেস করো। আমাকে সব জায়গায় খাওয়ানোর জন্য তুমি সবসময় রেডি থাকো। সরি স্যার। ম্যাম রাজি হয়নি? সান্নিধ্য চোখ তুলে তাকায় রিমনের দিকে। তীক্ষ্ণ দৃষ্টি মেলে বলে, তুমি এসে বিষয়টা জটিল করে ফেলেছ। আমি যেভাবে ভেবেছিলাম তার কিছুই হয়নি। ম্যাডাম রাজি না হলে তোমার খবর আছে। মানে স্যার আমি কি করেছি? কিছুই করনি। কালকে বিকেল 5টা থেকে 6টা শিডিউল ফাঁকা থাকবে তোমার। শেহরিনকে নিয়ে আসবে আমার কাছে। অবশ্যই স্যার। এক্ষেত্রে কোনো ভুল হবে না। ভুল তুমি সবসময়ই করো। স্যার, কোথায়? আমাকে বলতে হবে? সেদিন মিটিংয়ে সবার সামনে জাহির করে বলার কি দরকার ছিল মেয়ের লোকদের আমিই মেরেছি? আমার নামের পাশে যত মেরিট পয়েন্ট সব তুমি যোগ করেছ। আর এত কনফিডেন্টলি বলার কিছু নেই। সহজভাবে সে রাজি হবে না এটা শিওর। বাট যতক্ষণ না আসবে ততক্ষণ ওখান থেকে সরবে না। এটা তোমার শাস্তি। যদি একেবারেই না আসে, তাহলে আমার যেতে হবে। চিন্তা করবেন না স্যার। আমি সর্বোচ্চ চেষ্টা করে ম্যামকে নিয়ে আসব আপনার কাছে। চিন্তা? বেঞ্চগুলো ওভাবে ভাঙার কি ছিল? না মানে, সরি স্যার, ভাঙতে ভাঙতে একটু বেশিই। সান্নিধ্য রিমনের থেকে দৃষ্টি সরিয়ে জানালার বাহিরের দিকে নজর দেয়। বাম হাতখানা থুতনির নিচে রেখে ছোট করে নিঃশ্বাস ছাড়ে। তার ছেলেপেলেগুলো তার চেয়ে এক ধাপ এগিয়ে থাকে সব সময়। দুপুর 2টা, নিকুঞ্জ মহল। রৌদ্রময় দিনের মধ্যভাগে সূর্যের প্রখর রশ্মিতে ক্লান্ত জনজীবন। বৈশাখের শেষের দিকে উত্তাপটা যেন একটু বেশিই থাকে প্রকৃতিতে। ঝড় বৃষ্টির ছায়া ভুলে সূর্য দাপিয়ে বেড়ায় ধরণী জুড়ে। ভার্সিটি থেকে আসামাত্র বিছানায় গা ছেড়ে দিয়েছে শেহরিন। আজকে মোজাম্মেল আঙ্কেল অন্য কাজে ব্যস্ত থাকায় তাকে আনতে যেতে পারিনি। যার কারণে অর্ধেক পথ সিএনজি করে এসেছে, বাকি কিছু পথ রিকশায় করে এসেছে। কিন্তু দুপুর সময়ে রিকশা কিংবা যানবাহনের আনাগোনা খুবই কম থাকে। রিকশাওয়ালা মামা অর্ধেক পথ নামিয়ে দিয়ে বলেছে যেতে পারবে না আর ভিতরে। অথচ ভিতরটা কোথায় এটাই বুঝতে পারে না শেহরিন। মামার বাসাটা তো বেশ প্রশস্ত রাস্তার সাথেই। ভিতরে হয় কিভাবে? হয়তো না আসার বাহানা সব।
মামনি আমি উঠতে পারছি না, প্লিজ একটু লেবু চিনির শরবত দিয়ে যাও। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। একা একা শুয়ে শুয়ে বিড়বিড় করে সে। এই মুহূর্তে মামনিকে ভীষণ প্রয়োজন তার। একা একা নিজের এত দেখভাল করা যায় নাকি? ঋতুমা নিশ্চয়ই তার মতো এতক্ষণে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, আর ওর মামনি এসে মাথায় হাত বুলিয়ে লেবু চিনির শরবত খাইয়ে দিচ্ছে। উফ কি শান্তি! মামনিরা বেঁচে থাকলে পৃথিবী এত সুন্দর হয় কেন? উপুর হয়ে শোয়া ছেড়ে টান টান হয়ে শোয় শেহরিন। ছাদের দেয়ালে চোখ স্থির করে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। ক্লাস 5-এ থাকাকালীন সময়ে একদিন মামনি হুট করে তাকে ছেড়ে চলে গেল কিছু না জানিয়েই। তারপরে আর কখনো ফিরে আসেনি, চিরতরে হারিয়ে গিয়েছে। মামনির চলে যাওয়ার দৃশ্য এখনো চোখে ভাসে তার। তখন থেকেই মামনি তাকে ভালোবাসা আর যত্নের কাঙালিনী তৈরি করে দিয়ে গিয়েছে, যেটা এখন এক বাবা ছাড়া আর কারো মধ্যেও সে খুঁজে পায় না সে। কিন্তু বাবা তো ভীষণ দূরে, ভীষণ ব্যস্ত। সময় কোথায়? ভালোবাসার কথা মনে আসতেই শেহরিনের হুট করে এমপি সাহেবের কথা মনে পড়ে যায়। তোরাক করে লাফ দিয়ে উঠে সে সঙ্গে সঙ্গে। গাঢ় ভাবুকতায় মন ডুবায় এক লহমায়। এই লোক সত্যি সত্যি কি কালকে তার উত্তরের জন্য প্রতীক্ষায় থাকবে? যদি উল্টাপাল্টা কিছু ঘটায়? মামি এমনি তাকে খুব একটা ভালো চোখে দেখে না, এর মাঝে এই মানব এসে যদি বিপত্তি ঘটায় তো মুখ দেখানোর অবকাশ থাকবে না। নানান চিন্তা ভাবনার প্রসার ঘটিয়ে অবশেষে সে শান্ত হয় তার শেষ গন্তব্যে পৌঁছে, তার একমাত্র অবলম্বন বাবার কাছে। এই মুহূর্তে যে করেই হোক বাবার সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে, তা নয়তো চিন্তায় চিন্তায় নির্ঘুম রাত পার করতে হবে। হাতের কাছে থাকা ফোনটা নিয়ে সরাসরি কল লাগায় সে। 2-3 বার রিং হতেই অপর পাশ হতে ভেসে আসে তার চেনা কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুমুস সালাম। কেমন আছো মা? জি বাবা আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। লাঞ্চ করেছো বাবা? না মা, এই তো করব। তুমি করেছো? আমি মাত্র ভার্সিটি থেকে এলাম, গোসল সেরে করব। ওকে, দেরি করো না যেন। শেহরিন দেনামোনা করে খানিকটা, ঠোঁট কামড়ে পায়চারি করতে করতে চাপা কণ্ঠে বলে। বাবা জানো আজকে কি হয়েছে? কি হয়েছে মা? আমি আজকে অষ্টম আশ্চর্য হয়ে গিয়েছি। বলছো কি? কিভাবে? তার আগে তুমি একটু গেস করো কি হতে পারে? তুমি দুর্দান্ত রান্না করে ফেলেছ? না বাবা, আমি কখনোই দুর্দান্ত রান্না করতে পারি না আর পারবো না। তাহলে প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে? হয়নি, আজকে প্রেজেন্টেশনই ছিল না। রিজওয়ান সাহেব কিছুটা নিরাশ হন, নরম কণ্ঠে বলেন। ওহো মা, বাবা তো আর গেস করতে পারছে না তাহলে। এগুলোর বাহিরে কিছু একটা ভাবো। কিছু একটা? কিছু একটা? তোমাকে কেউ কি এমন কিছু বলেছে যেটা শুনে ভীষণ অবাক হয়ে গিয়েছ? এক্সাক্টলি বাবা, ইউ আর সুপারম্যান। আমার জানতাম তুমি পারবে। হাহা। আচ্ছা বিষয়টা কি শেয়ার করা যাবে মা? যদি তুমি সিক্রেট রাখতে চাও নো প্রবলেম। ওকে, তার মানে তুমি বুঝতে পেরেছ বিষয়টি কি রিলেটেড? জি বুঝতে পেরেছি। ভেরি জিনিয়াস। বাট আমি শেয়ার করার জন্যই তোমাকে ফোন করেছি। বাহ, শুনি তাহলে। একটা ছেলে আজকে আমাকে ডিরেক্ট বিয়ের প্রপোজাল দিয়েছে। ডিরেক্ট বিয়ে? হ্যাঁ বাবা, আমাকে সে এমনভাবে বলেছে মনে হচ্ছিল আমি তার কত শত চেনা পরিচিত একজন। তার সঙ্গে আমার একটা হেলদি রিলেশন ছিল, অথচ তাকে আমি ঠিকভাবে চিনি না। সাংঘাতিক তো ছেলে। বাজে বিহেভ করেছে কি? না না, এদিক দিয়ে একটু ভদ্র আছে। আই মিন চোখের দৃষ্টিতে শালীনতা বজায় রেখেছে। আচ্ছা গুড। তুমি বিষয়টা কিভাবে হ্যান্ডেল করলে? এখানেই তো গণ্ডগোল বাবা। একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে সে, আমাকে কোনো কথা বলারই সুযোগ দেয়নি।
বরং সময় দিয়েছে একদিনের, তাও কিভাবে হ্যাঁ বলবো সেটা জানাতে। তোমাকে এত পছন্দ করেছে? আগে থেকে কি টুকটাক পরিচিত ছিলে একে অপরের সাথে, বাসে তোমাকে পছন্দ করত এমন কিছু? না বাবা, আজকে দিয়ে সব মিলিয়ে মাত্র 3 দিন তার সঙ্গে আমার দেখা হলো। তুমিই বলো, এই 3 দিনে কি কেউ কোনোদিন বিয়ের প্রপোজাল দেয়? আমার মনে হচ্ছে ছেলেটার লাভ অ্যাট ফার্স্ট সাইট কাজ করছে। ছেলেটা পাওয়ারফুল বাবা, গুন্ডা মাস্তান না, সিভিলিয়ানি কিন্তু পাওয়ার আছে। আমার তো ভয় করছে বাবা, যদি টেনেটুনে আমাকে বিয়ে করে ফেলে। আমার মনে হয় না সেটা করবে। সভ্য যেহেতু সেহেতু ধারা বজায় রাখবে। শেহরিন এক হাত কোমরে চেপে পায়চারি করতে থাকে, নিরাশা মাখা কণ্ঠে বলে, মহামুশকিল হয়ে গেল বাবা। চট্টগ্রামে কি মেয়ে মানুষ কম পড়েছিল? আমি কোন ঢাকা থেকে উড়ে এসেছি অতিথি পাখি হয়ে, আর আমার পিছনেই লাগতে হলো। রিল্যাক্স রিল্যাক্স মা, এরকম হরহামেশা হয়েই থাকে। তুমি তোমার ফ্রেন্ডদের জিজ্ঞেস করবে, মোস্ট অফ দেম দেখবে এরকম সিচুয়েশনে পড়েছে। এটা একটা বয়সের ফেজ। একজন একজনকে পছন্দ করবে, বলবে এরকম হয়েই থাকে। তুমি এটা নিয়ে মাথা ঘামিও না। প্রথম প্রথম এমন বলবেই, পরে দেখবে তোমার থেকে রেসপন্স না পেয়ে আর এমন করছে না। যাই হোক, 3 দিন ছুটি তোমার? হ্যাঁ বাবা, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। গ্রেট, তাহলে একটা গুড নিউজ শোনো। তোমার মালয়েশিয়ার ভিসা এসে গিয়েছে। চলো ট্যুর দিয়ে আসি। আমারও এর মাঝে বিজনেসের কাজ পড়ে গিয়েছে সেখানে। যাবে কি? আমি তো অলওয়েজ রেডি বাবা। ওহো, কিন্তু মামারা তো কালকে কক্সবাজার যাবে। তুমি চুজ করো। যদিও নিজের দেশ আমার আগে থাকবে, বাট তোমার সঙ্গটাকে মিস করতে চাইছি না। ওকে, তাহলে কাল ভোরের ফ্লাইটে চলে আসো ঢাকায়। আমি টিকিট কনফার্ম করছি। ঠিক আছে বাবা। শেহরিনের ক্লান্ত মনটা হুট করে ভালো হয়ে যায়। কতদিন পরে বাবার সাথে আবার ঘোরাঘুরির সুযোগ পেল সে। এর আগে একবার সুযোগ হলেও সময় মেলেনি, কিন্তু এবার সে মিস করবে না। বাবার একটুখানি সঙ্গ পেতে মরিয়া হয়ে থাকে যে, সে করবে মিস? মুখে শুষ্ক হাসি টেনে সে আবারও বিছানায় শুয়ে পড়ে। নির্মল কণ্ঠে বলে, হুহো এমপি সাহেব বিশেষ ভোটার আর খুঁজে পাবেন না। সে আপনার নাগালের বাহিরে চলে যাচ্ছে। টাটা, বাই বাই। চলবে।